করছে দীপিকা মান্না, তারপরে ফুল দিয়ে বরণ করছে সুস্মিতা ভট্টাচার্য। আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের 163তম জন্ম জয়ন্তী উপলক্ষে আমরা আমাদের এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাননীয় সুশীল কুমার দাস মহাশয়, রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে মাল্যদান করবেন, পুষ্প দিবেন। আমাদের এই বিদ্যালয়ের অভিভাবকদের অনুরোধ করছি আপনারা আসুন, অনুরোধ করছি আপনারা আসুন। পুষ্প দেওয়ার জন্য আমি একে সমস্ত এরপরে সপ্তমী পরে আসবে রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে পুষ্প দেওয়ার জন্য সপ্তম এবং অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা সবাই আসবে। ছাত্রছাত্রীদের বলছি আমি বিদ্যালয়ের দুজন আন্টিকে অনুরোধ করছি আপনারাও আসবেন প্রতিকৃতিতে পুষ্প দেওয়ার জন্য। তাড়াতাড়ি আসুন, আমাদের অনুষ্ঠান কিন্তু মোটামুটি 2 ঘন্টার মতো অনুষ্ঠান আছে, ওদের দেরি করবেন না। 9:30 ছুটি। অষ্টম এবং সপ্তম শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীরা রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে পুষ্প দেওয়ার জন্য অনুরোধ করছি তোমাদের। প্রায় যথাসময়ে অনুষ্ঠান শুরু করতে পেরেছি। সমস্ত শিক্ষক শিক্ষিকা, ছাত্রছাত্রী, অভিভাবক সকলের সহযোগিতায় আজ এই মঞ্চে যিনি উপস্থিত আছেন এবং উপস্থিত অভিভাবক অভিভাবিকা, শিক্ষক শিক্ষিকা, ছাত্রছাত্রীরা প্রত্যেকেই যথাস্থানে প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা জানাই। আজ বিশ্ববরেণ্য রবীন্দ্রনাথ ঠাকুরের 163তম জন্মদিন। এই জন্মদিন উপলক্ষে আজকে আমরা সবাই সমবেত হয়েছি। কিন্তু দুঃখের বিষয়, ছাত্রছাত্রীরা বা তাদের বাবা মারা যারা উপস্থিত হয়নি, এই দিনটির গুরুত্ব বুঝতে পারেননি। বিশ্ববরেণ্য রবীন্দ্রনাথ ঠাকুর তার জন্মদিনে আমাদের সকলের আসা উচিত ছিল, কিন্তু দেখছি গুটি কয়েক ছাত্রছাত্রী এবং কিছু অভিভাবিকা এসেছেন। যাই হোক, যারা এসেছো বা এসেছেন সবাইকে ধন্যবাদ।
রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন এশিয়ার সর্বপ্রথম নোবেলজয়ী কবি। তিনি বাংলা ভাষাকে, বাংলা গানের জগৎকে এক বিশেষ রূপদান দিয়েছেন। বিশ্বের দরবারে এই রবীন্দ্রনাথ ঠাকুরের গান, রবীন্দ্র নৃত্য, রবীন্দ্র আবৃত্তি কোনো কিছুই বাকি থাকে না। গীতাঞ্জলি, এই যে বিভিন্ন রকমের আমরা রবীন্দ্রনাথের সৃষ্টি, এটা গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছে। এবং আমাদের তাই সকলকে এই অনুষ্ঠানে আমাদের শপথ নিতে হবে এই ধরনের মানুষের সঙ্গে সংযুক্ত হতে। তার কবিতা পাঠ করতে হবে, তার নাচ আমরা শিখব, তার গান শিখব। যার যতটা প্রতিভা আছে আমরা সেটা কাজে লাগানোর চেষ্টা করব। পঠন পাঠন আছে, পঠন পাঠন করতে হবে, পুঁথিগত পঠন পাঠন দরকার আছে। কিন্তু এইসব বিদ্যালয়ে যত অনুষ্ঠান, এগুলো কিন্তু অংশগ্রহণ করা বাধ্যতামূলক। আমরা ভাষাটা লিখি না, কিন্তু এটা উপস্থিতি হওয়াটা বাধ্যতামূলক। যে যে স্কুলে পড়াশোনা করা প্রত্যেকে আসা উচিত। তোমরা ছোট ছোট অনুষ্ঠান করবে, যে যেটা জানো, যেটুকু 2 লাইন 4 লাইন সেটুকু বলবে, যে যতটুকু নাচ জানো সেইটুকু নাচ করবে, যে যতটুকু গান জানো সে গান করবে, করে তোমরা অনুষ্ঠানটাকে সফলমণ্ডিত করবে। এই আশা রেখে সকলকে পুনরায় প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন জানিয়ে আমার ক্ষুদ্র আলোচনা এখানে শেষ করছি। নমস্কার। সর্বাধিক পরিয়ার রবীন্দ্র সৃষ্ট কবিতা প্রশ্ন। কবি রবীন্দ্রনাথ ঠাকুর। ভগবান, তুমি যুগে যুগে দূত পাঠাইছো বারে বারে, দয়া করে সংসার তারা বলে গেল, ক্ষমা কর সবে বলে গেল, ভালোবাসো অন্তর হতে বিদ্বেষ বিনাশ। বরণীয় তারা, স্মরণীয় তারা, তবুও বাহিরে দ্বারে আজি দূর দিনে ফিরানো তাদের ব্যর্থ নমস্কার। আমি যে দেখেছি গোপন হিংসা, কপট রাত্রি ছায় হেরেছে নিঃসহায়। আমি যে দেখিল প্রতিকারহীন শক্তের অপরাধে বিচারের বাণী নীরবে মৃদুকে কাঁদে। আমি যে দেখিল তরুণ বালক উন্মাদ হয়ে ছুটে, কি যন্ত্রণায় মরেছে পাথরের নিষ্ফল মাথা তুলে। কণ্ঠ আমার রুক্ষ আজকে বাসি সঙ্গীত হারা, অমাবস্যার কারা লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপনের তলে। তাই তো তোমার সুধায় সুজলে, যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো। তুমি কি তাদের ক্ষমা করিয়াছ? তুমি কি বেসেছ ভালো? নমস্কার। তোমার
চলে দিক দিগন্তের পানে নিঃসীম শুনবে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে ঝিম 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 মন মন মেঘের সঙ্গী উড়ে চলে দিক দিগন্তের পানে নিঃসীম শুনবে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে ঝিম 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 মনোমোর হংস বলাকার পাখায় যায় উড়ে কচিত কচিত চকিত তড়িত আলোকে মনোমোর হংস বলাকার পাখায় যায় উড়ে কচিত কচিত চকিত তড়িত আলোকে সঙ্গী উড়ে চলে দিগন্তের পানে নিঃসীম শুনবে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে ঝিম 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 বায়ু বহে পূর্ব সমুদ্র হতে উচ্ছল ছল ছল তটিনী তরঙ্গে বায়ু বহে পূর্ব সমুদ্র হতে উচ্ছল ছল ছল তটিনী তরঙ্গে মন মোর ধায় তারি মত প্রবাহে তালো তামানন্দে মন মোর ধায় তারি মত প্রবাহে তালো তামানন্দে ক্ষুব্ধ শাখার আন্দোলনে মন মোর মেঘের সঙ্গী উড়ে চলে দিক দিগন্তের পানে নিঃসীম শুনবে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে ধন্যবাদ। সমস্ত সম্মাননীয় শিক্ষক শিক্ষিকাবৃন্দ, সম্মানীয় শিক্ষাকর্মীবৃন্দ এবং স্নেহের ছাত্রছাত্রীবৃন্দ ও সম্মানীয় অভিভাবক অভিভাবিকাবৃন্দ, উপস্থিত সকলকে আমার আন্তরিক শ্রদ্ধা, ভালোবাসা ও প্রণাম জানাই। আজকে একটি বিশেষ গুরুত্বপূর্ণ দিন, 25শে বৈশাখ, রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী। তো আজকের এই বিশেষ দিনটি তাৎপর্য বলতে গেলে বা রবীন্দ্রনাথ সম্পর্কে বলতে গেলে বলার শেষ হবে না, বা আমরা এটা কতটুকুনি বা জানি। তো আমরা সংক্ষেপে কিছুটা বলছি। আমরা সবাই জানি রবীন্দ্রনাথ ঠাকুর মানেই আমাদের বাংলা তথা বাঙালির আবেগ, বাঙালির হৃদয়ে তথা ভারতবাসীর হৃদয়ে তিনি চিরদিন আমাদের নীরবে বসবাস করছেন। শুধু আজকের জন্য নয়, আমরা প্রতিদিনই কোনো না কোনো অনুষ্ঠান বা লেখাপড়ার সাথেই রবীন্দ্রনাথকে আমরা অঙ্গ প্রত্যঙ্গভাবে আমাদের অঙ্গাঙ্গিভাবে জড়িত আমাদের সাথে। তো রবীন্দ্রনাথ ঠাকুর শুধুমাত্র বাংলা নয়, ভারত নয়, সারা বিশ্ব জুড়ে রবীন্দ্রনাথের আবেগ
তার সৃষ্টি ছড়িয়ে আছে। রবীন্দ্রনাথ ঠাকুর আমরা সবাই জানি 25শে বৈশাখ 1268 বঙ্গাব্দে তিনি কলকাতার গর্ব এবং তিনি সব থেকে বড় যেটি পরিচয় বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, যেখানে সারা বিশ্বের ছেলেমেয়েরা পড়াশোনা লাভ করে, শিক্ষা লাভ করে। সেই বিশ্বভারতী আমাদের বাংলার বুকে শান্তিনিকেতনে 1918 সালে দেখা দিগার বার জন্মের প্রথম শুভ তোমার প্রকাশ কুহেলিকা করে উদ্ঘাটন সূর্যের মতো তোমার প্রকাশ কুহেলিকা করে উদ্ঘাটন সূর্যের মতো দেখা দিগার বার জন্মের প্রথম শুভ সোনারপুর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। গগনে গরজে মেঘ, ঘন বর্ষা, ফুলে একা বসে আছি নাহি ভরসা। রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা। ভরা নদী পুরো ধারা ঘর বর্ষা। কাটিতে কাটিতে ধান তেরো বর্ষা। একখানে ছোট ক্ষেত আমি একেলা, চারিদিকে বাঁকা জল করিছে খেলা। পরপারে দেখি আঁকা তরু ছায়া বসি মাথা। গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা। এপারেতে ছোট ক্ষেত আমি একেলা, গান গেয়ে তরিতে কে আসে পারে। দেখি যেন মনে হয় চিনি উঠারে। ভরা পারে চলে যায় কোনো দিকে নাহি যায়। ঢেউ গুলি নিরুপায় ভাঙি দুধারে। দেখে যেন মনে হয় চিনি উঠারে। ওগো তুমি কোথা যাও কোন বিদেশে? বাড়িক ফিরাও তরি কুলেতে এসে। যেও যেথা যেতে চাও, যারে খুশি তারে দাও। শুধু তুমি নিয়ে যাও খনি এসে আমার সোনার ধান কুলেতে এসে। যত চাই তত লও তরুণ করে। আর আছে আর নাই দিয়েছি ভরে। এত গায়ে নদী কুলে যাহা লইছিল ফুলে সকলে রাজনী ও মহৎ সভা সকল করুণে প্রভু আজ সভা। বাহির অন্তর ভুবন চরাচর মঙ্গল ডোরে বাঁধে এক
রবীন্দ্রনাথ ঠাকুর। এখনো তো বড় হইনি আমি, ছোট আছি ছেলে মানুষ বলে। দাদার চেয়ে অনেক মস্ত হব বড় হয়ে বাবার মতো হলে। দাদা তখন পড়তে যদি না চায়, পাখির ছানা বসে কেবল খাঁচায়, তখন তারে এমনি বকে দেব, বলবো তুমি চুপটি করে পড়ো, বলবো তুমি ভারী দুষ্টু ছেলে। যখন হব বাবার মতো বড়, তখন নিয়ে দাদার খাঁচাখানা ভালো ভালো পুষবো পাখির ছানা। 10:30 যখন যাবে বেজে, নামার জন্য করবো না তো তারা। ছাতা একটা ঘাড়ে করে নিয়ে চটি পায়ে বেরিয়ে আসবো পাড়া। গুরু মশাই দাবা এনে পরে চৌকি এনে দিতে বলবো ঘরে। তিনি যদি বলেন, খোকা সেলেট কোথায়, দেরি হচ্ছে, বসে পড়া করো, বলবো আমি সবারই পুরিয়াও এসো উৎসুক চিত্ত, এসো আনন্দিত প্রাণ। সবারই পুরিয়াও সবারই পুরিয়াও হৃদয় দেহ বাতি হে থাকার দিবারাতি। হৃদয় দেহ বাতি হে থাকার দিবারাতি। করুণ মনব জীবন দান, সবারই করিয়াও
ছড়িয়ে দাও আলোকের ঝর্ণা ধারায় ছড়িয়ে দাও। আজ নিখিলের আনন্দ ধারায় ধুইয়ে দাও মনের মনের সব দীনতা মলিনতা ধুইয়ে দাও। নিখিলের আনন্দ ধারায় ধুইয়ে দাও মনের মনের সব দীনতা মলিনতা ধুইয়ে দাও। আমার পরাণ বিনয় তুমি আছে অমৃতগান, তার নাই তো গানে নাই তো ছন্দ নাই তো গান, তার আনন্দের গানে ছুঁয়ে দাও। নিঃস্বাদ হৃদয় হতে ধাওয়া প্রাণে পাগল প্রাণে হাওয়া, সেই হাওয়াতে হৃদয় আমার ছুঁয়ে দাও। আলোকের ঝর্ণা ধারায় ধুইয়ে দাও আপনাকে লুকিয়ে রাখা ধুলার ঢাকা, ধুইয়ে দাও আলোকের ঝর্ণা ধারায় ধুইয়ে দাও। কবিগুরুকে শ্রদ্ধা জানিয়ে তার জীবনের কিছু স্বর্ণোজ্জ্বল দিকগুলো তুলে ধরেছি। জন্ম ও বংশ পরিচয়। বাংলা তথা বিশ্ব সাহিত্য ও সমাজের এক বিস্ময়কর নাম রবীন্দ্রনাথ ঠাকুর। তার চিন্তা, সাধনা ও দার্শনিকতা মানুষকে আজও বিস্ময় করে তোলে। 1861 খ্রিস্টাব্দে 7ই মে বাংলার 1268 বঙ্গাব্দে 25শে বৈশাখ তখনকার বাংলার শিল্প, সাহিত্য ও সংস্কৃতির অন্যতম পীঠস্থান জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেন। মা সারদা দেবী ও পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের 14তম সন্তান রবীন্দ্রনাথ ঠাকুর। আধুনিকতার অগ্রপথিক ঠাকুর পরিবারের ছোট সন্তান রবীন্দ্রনাথ ঠাকুর ছোট থেকেই এক মার্জিত সাংস্কৃতিক চেতনা, উন্নত শিক্ষা দীক্ষা এবং উদার ধর্মীয় ভাবনা নিয়ে বেড়ে উঠেছিলেন। মেজদাদা যতীন্দ্রনাথ ঠাকুর ও মেজবৌদি কালীচরণী দেবী সাহিত্য তাকে ক্রম পরিণতির দিকে এগিয়ে নিয়ে গিয়েছিল। তার কবি, শিল্পী এবং সাহিত্যিক প্রতিভার বিকাশে এদের অবদান অনেকখানি। রবীন্দ্র সাহিত্য ফুলের মালা স্বরূপ। একটি মালাতে যেমন বিভিন্ন ধরনের ফুলে রঞ্জিত থাকে এবং তার সুগন্ধে ভরে ওঠে, ঠিক সেরকম রবীন্দ্র সাহিত্য কাব্য, উপন্যাস, ছোট গল্প, নাটক, প্রবন্ধ, বাণী, সুভাষিত এই সমস্ত সাহিত্যের মধ্যে সর্বশ্রেষ্ঠ রূপ লাভ করেছে কাব্য। তিনি নিজেই বলেছেন, আমার একটি মাত্র পরিচয়, সে আমি কবি মাত্র। তার লেখা প্রথম কবিতা আমসত্ব দুধে ফেলি তাহাতে কদলি বই, সন্দেশ মাখিয়া দিন কাটে, হাকুস হুকুস শব্দ, চারিদিক নিস্তব্ধ, পিপিলিকা কাঁদিয়া যায় পাখি। এখান থেকে শুরু করে শেষ লেখা পর্যন্ত, অর্থাৎ জীবনের শেষ লেখা ছিল তার কবিতা। শুধু কবিতা নয়, বাংলা সাহিত্যের প্রথম সার্থক ছোট গল্পকারও তিনি। ভিখারিণী, পোস্টমাস্টার, শুভা, তার 100-এরও বেশি গল্প যা সমাজের প্রতিটি ক্ষেত্রে বিচরণ করেছে। গতানুগতিকতার পথে না হেঁটে সম্পূর্ণ পাশ্চাত্য রীতিতে তিনি বাংলা উপন্যাসকে নিয়ে গেলেন। চোখের বাড়ি গড়া তার মধ্যে অন্যতম। বাংলা সাহিত্যের প্রথম রূপক সাংগীতিক নাটকের স্রষ্টা তিনি। ডাকঘর, অচলায়তন, মুক্তধারা অন্যতম। বাংলা সাহিত্যে তিনি যা সৃষ্টি করে গেছেন তাকে অনুসরণ করে পরবর্তী সাহিত্যিকরা এখন চালিত হচ্ছেন এবং হবেন। অনেকেই তার বিরোধিতা করে গেছেন এবং এখনো করছেন, কিন্তু কখনোই তার কোনো সৃষ্টিকে অস্বীকার করতে পারছেন না। যতদিন পৃথিবীতে প্রাণ থাকবে ততদিন রবীন্দ্র সাহিত্য চিরপ্রাণোজ্জ্বল থাকবে। রবীন্দ্রসঙ্গীত। জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে গানের চর্চা ছিল গুরুত্বপূর্ণ স্থানের অধিকারী। সেই যন্ত্রসঙ্গীত বা কণ্ঠসঙ্গীত যেদিকেই হোক না কেন, ঠাকুর পরিবারের প্রতি সদস্যের মধ্যে সঙ্গীতের প্রতি আকর্ষণ লক্ষ্য করার মতো। রবীন্দ্রনাথের ব্যতিক্রম ছিলেন না। আশৈশব তার কণ্ঠ ছিল সুমিষ্ট। তিনি বহু বিখ্যাত মানুষদের কাছে গান শেখেন এবং
এবং সুরের উপরেও তার ভালো দখল ছিল। মেজদাদা যতীন্দ্রনাথের সাহচর্যে তার সঙ্গীতে চর্চা বৃদ্ধি পায়। নিজে গান লিখে নিজে তার সুর দিতেন এবং নিজেই গাইতেন, অর্থাৎ তিনি গীতিকার, সুরকার, গায়ক। এভাবে তিনি বাংলা সঙ্গীতে এক নতুন ধারার সূচনা করেন। রবীন্দ্রসঙ্গীত দেশি বিদেশি পুরাতন গানের কাছের গান। রবীন্দ্রসঙ্গীত মূলত বাণী প্রধান এবং ভাব প্রধান হলেও গান ও ভাবের সাথে সামঞ্জস্য রেখে সুরের প্রয়োগও লক্ষ্য করার মতো। প্রেম প্রকৃতি, ঈশ্বর চেতনা, স্বদেশ চেতনা, হাস্যরস প্রভৃতি সব কিছু ধরা পড়েছে তার গানে। পুরনো সেই দিনের কথা, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, আগুনের কলস ভরি ছোঁয়াও নারী, এরকম প্রায় 2000-এরও বেশি গান তিনি লিখে গেছেন। তার লেখা সমস্ত রবীন্দ্রসঙ্গীতগুলি বিপরীতানে 3টি খণ্ডে সম্পূর্ণ। রবীন্দ্রনাথের গঠনমূলক কাজ। রবীন্দ্র সাহিত্য সঙ্গীত তো আমরা অনেক শুনলাম, তিনি শুধু সাহিত্য সঙ্গীত চর্চাই করে যাননি। কেন আজ তাকে আমরা এত শ্রদ্ধা ও ভক্তি করি? তিনি শুধু রবীন্দ্রনাথ নন, তিনি যে রবীন্দ্রনাথ ঠাকুর, অর্থাৎ দেবতার সমান। তিনি ছিলেন দক্ষ সংগঠক। বীরভূম জেলার বোলপুরে একটি আদর্শ শিক্ষাকেন্দ্র স্থাপনে তিনি ব্রতী হন, যার নাম দিয়েছিলেন শান্তিনিকেতন। এই শান্তিনিকেতন কালক্রমে প্রাচ্য ও পাশ্চাত্যে মিলন ক্ষেত্র হয়ে ওঠে। শুধুমাত্র ভারতের বিভিন্ন প্রান্ত থেকেই নয়, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে শান্তিনিকেতনে ছাত্ররা আসেন। প্রকৃতির উদার প্রাঙ্গণে বসে শিক্ষা দেওয়া নেওয়া এক ঐতিহ্যবাহী সৃষ্টি। যান্ত্রিক নিরানন্দ শিক্ষার থেকে ছাত্রদের মুক্তি দেওয়াই ছিল তার এই কর্মের উদ্দেশ্য। দেশীয় কৃষি ও শিল্পের উন্নতি বিধানের জন্য তিনি শান্তিনিকেতনে আদুরে প্রতিষ্ঠা করলেন শ্রীনিকেতন। পল্লী উন্নয়নের জন্য কৃষি ও কুটির শিল্পে যেমন উন্নতির চেষ্টা করেছেন, তেমন সমকাল ব্যাংকও প্রতিষ্ঠা করেছেন। এইভাবে সমাজ কল্যাণে নিজেকে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে আত্মনিয়োগ করেছেন। নোবেলজয়ী রবি কবি, বিশ্বকবি রবীন্দ্রনাথ, তিনি কবি শ্রেষ্ঠ। আর তিনি শ্রেষ্ঠ শিরোপা পেয়েছিলেন 1913 খ্রিস্টাব্দে সুইডিশ একাডেমি প্রদত্ত নোবেল পুরস্কার পাওয়ার মধ্যে দিয়ে। ইংরেজিতে অঙ্কিত তার গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য তিনি এই পুরস্কার পান। এই সেই পুরস্কার যা তাকে বিশ্ব নাগরিকতার ছাড়পত্র দিয়েছিল। ইংরেজিতে অঙ্কিত গীতাঞ্জলির নামকরণ করেছিলেন সব অফারিং। গীতাঞ্জলি রচনার পর্বে তিনি ভগবানের বিচিত্র ধাকে কাব্যের উপজীব্য করে তুলেছেন। ভগবানের ঐশ্বর্যময় রূপে মোহিত কবি অনুভব করেছেন তার অতীন্দ্রিয় রূপ ও রস। প্রতিদিন আমি সেই জীবন স্বামী দাঁড়াবো তোমার সম্মুখে, পরিচূর্ণ হওয়া দিন উপদেশ্বর দাঁড়াবো তোমার সম্মুখে। আর ভগবানের পায়ে সব কিছু সমর্পণ করে দিয়ে যে কাব্যগ্রন্থ লিখলেন, তারই পুরস্কার পেলেন বিশ্বকবির সম্বোধনে নোবেল পুরস্কার জয়। নমস্কার। দেশপ্রেমিক রবীন্দ্রনাথ শুধুমাত্র কণ্ঠকে বিচরণ করেন, বাস্তবের রাত মাটিতেও ছিল তার অবাধ পরিচালনা। সমকালীন রাজনৈতিক পরিস্থিতি তার মনে গভীর প্রভাব ফেলেছিল। সাম্রাজ্যবাদের ঔদ্ধত্যের বিরুদ্ধে তিনি প্রবল প্রতিবাদ জানিয়েছিলেন। মেহনতি মানুষের দুঃখ যন্ত্রণা বুঝেছিলেন। জাতীয়তাবাদীর উদ্বুদ্ধ কবির স্বাধীনতায় বিশ্বাসী ছিলেন। আধ্যাত্মিক চেতনাই ছিল তার কাজের স্বাধীনতার দাবি। চিন্তা, বিবেক আর কাজের স্বাধীনতা ছিল তার দাবি। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে নাইট উপাধি ত্যাগ, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে রাখি বন্ধন উৎসব পালন এবং দেশাত্মবোধক গানের মাধ্যমে বিপ্লবীদের উৎসাহিত করা, এসব কিছুর মধ্যে দিয়ে তার দেশপ্রেমের পরিচয় ফুটে উঠেছিল। রবীন্দ্রনাথ যে শুধু কবি নন, তিনি দার্শনিক, সাহিত্যিক, দেশপ্রেমিক, রাজনীতিজ্ঞ, সঙ্গীতজ্ঞ, তা আমরা দেখলাম সর্বক্ষেত্রেই তার জীবন চেতনা ধরা গিয়েছে। তার শ্রেষ্ঠ কর্ম আজও প্রবহমান। তিনি আজ মর্তলোকে না থেকেও মর্তবাসীর নিকটতম আত্মীয়।
আমাদের নিঃশ্বাস প্রশ্বাসে ধমনী শিরায় আজও রবীন্দ্রনাথ অবস্থান করেন। বর্তমান অবক্ষয় মূল্যবোধও রবীন্দ্রনাথকে ছাড়েনি। তাই আজ এই 163তম জন্ম জয়ন্তীতে আমরা তাকে স্মরণের মধ্য দিয়ে এই বিশ্ববরেণ্য কবিকে শ্রদ্ধা নিবেদন করলাম। নমস্কার। রবীন্দ্রনাথ ঠাকুর নির্মল বসু, প্রাণের কবি, স্মৃতির কবি, গানের কবি, গীতির কবি, আনন্দময় স্মৃতির কবি, অমর হয়ে ঠাকুর জেগে কবির আলো, প্রদীপ্ত হোক ছবির আলো, ছড়াক ধরায় রবির আলো। 25শে বৈশাখ। নমস্কার। সহচরী হাতে হাতে
পিপাসার টান পাতালে পাহাড়ে ইন্দ্রলোকে অমৃত পানির পারে না স্বয়ংের তত্ত্ব ধরুন করেছি না পিপাসার টান পাতালে পাহাড়ে ইন্দ্রলোকে অমৃত পানির পারে না হাতের কঠিন বাধা হলো ঠিক দিকে দিকে হলো নব অঙ্কুর জয় পতাকায় ভরা তব সমাধির হাতের কঠিন বাধা হলো ঠিক দিকে দিকে হলো নব অঙ্কুর জয় পতাকায় ভরা তব সমাধির হয়েছে বন্ধি হয়েছে বন্ধি হে বন্ধি হে বন্ধি এলো পঞ্জন ঘন পুঞ্জ ছায়ায় সমৃদ্ধ হে বন্ধি হে বন্ধি এলো পঞ্জন ঘন পুঞ্জ ছায়ায় সমৃদ্ধ হে বন্ধি হে বন্ধি এলো পঞ্জন ঘন পুঞ্জ ছায়ায় সমৃদ্ধ হে বন্ধি হে বন্ধি এলো পঞ্জন ঘন পুঞ্জ ছায়ায় সমৃদ্ধ তখন তুমি বুঝতে পারবে না সে তোমার খোকায় গায়ের গন্ধ আসে দুপুর বেলা মহাভারত হাতে পুষ্পে তুমি সবার খাওয়া হলে গাছের ছায়া ঘরের জানালাতে পড়বে এসে তোমার কথা শুনি তাই দিয়ে মনে মনে রুচি মম গুনি একটু একটু কথা শুনি কিছু
পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে হায় ও সেই চোখে দেখা প্রাণীর কথা সেই ভোলা যায় আয় আর একটি বারায় তুই কি ভাবিস রাত্রি খেলতে আমার কখনো তা সত্যি না আমার কথা শোন সেদিন ভোরে দেখি উঠে বৃষ্টি বাদল গেছে ছুটে রোদ উঠেছে ঝিলমিলিয়ে বাঁশের ডালে ডালে ছুটির যদি কেমন শুনি পুজোর সানাই পাচ্ছে তিনটে সালে কি ঝগড়া করে রান্নাঘরের চালে খেলনাগুলো সামনে মেনে কি যে খেলি কি যে খেলি আমাদের আর্য বড়দের শ্মশান ক্ষেত্র শুনেই মোর রোমাঞ্চিত হয় না। অত ভেবো না, মাথায় ব্যামো হবে বাছা। তুই কি পাগল হলি? ছেঁড়া চাদর এখন গাড়ি উৎসবী ভৌমিক দিদিমা তুই কি পাগল হলি? সূর্য যে অস্ত যায়। আমার খবর ভেবো না, মাথায় ব্যামো হবে বাছা। আচ্ছা মা, বাছা শব্দের ধাতু কি বলো দেখি? কি জানি বাপু। এই যে আজ তুমি বলছো বাছা, আজ থেকে 2000 বছর আগে বলতো বৎসর। কথাটা একবার ভেবে দেখো, যতই ভাববে ততই ভাবনা শেষ হবে না। যে ভাবনা শেষ হয় না এমন ভাবনার দরকার কি বাপ? ভাবনা তো তোর চিরকালই থাকবে। ভাবতে শুকোয় লক্ষ্মী আমার ফেরে। কি বললে? লক্ষ্মী? লক্ষ্মী আগে লক্ষ্মী শব্দের দ্বারা একরকম দেবীকে বোঝাতো, কিন্তু পরবর্তীকালে লক্ষ্মীর গুণ অনুসারে সুশীলা স্ত্রীলোককে বোঝায়। এখন আবার কালক্রমের সঙ্গে সঙ্গে পুরুষের প্রতিও লক্ষ্মী শব্দের প্রয়োগ হচ্ছে। আমার কি আর কোনো ভাবনা নেই নরু? আচ্ছা তুই তো এত ভাবিস, তুই বল দেখি, উপস্থিত কাজ উপস্থিত ভাবনা ছেড়ে এসব বাজে ভাবনা নিয়ে থাকা কি ভালো? সব ভাবনারই তো সময় আছে নাকি? আমি হঠাৎ এর উত্তর দিতে পারবো না, আমি কিছুদিন ভেবে পরে উত্তর দেব। আমি যে কথাই বলি না কেন তাতে তোর ভাবনা কেবল বেড়েই চলে, কিছুতেই আর কমে না। কাজ নেই বাপু, আমি আর কাউকে পাঠিয়ে দিচ্ছি। ছি 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 নরু, তুই কি পাগল হলি? ছেঁড়া চাদর এখন দাঁড়ি, সম্মুখে ভাত নেই ভাবনা। সুমনের মা তোকে দেখে হেসেই কুরুক্ষেত্র। কুরুক্ষেত্র? কুরুক্ষেত্র আমাদের আর্য বড়দের শ্মশান ক্ষেত্র শুনেই মোর রোমাঞ্চিত হয় না, অন্তঃকরণ অধীর হয়ে ওঠে না। কত ভাবনাই জেগে ওঠে, কত কথাই মনে পড়ে। বলো কি মাসিমা? হেসেই কুরুক্ষেত্র? তার চেয়ে ভালো বলো না কেঁদেই কুরুক্ষেত্র। ও মা, কাঁদতে শুরু করলো। আমাদের কথা শুনলেই শোক এসে উপস্থিত হয়। কাজ নেই বাপু। হরি 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 ও নরু সূর্য যে অস্ত যায়। ছি দিদিমা, সূর্য তো অস্ত যায় না, পৃথিবী উল্টে যায়। রোশো, আমি তোমায় প্রমাণ করে দিচ্ছি। এই তো তোমার মাথা আছে, মুন্ডু আছে, কিন্তু মাথা যে বদ্ধ, মাথা তো ঘোরে না। তোমারই ঘরে না, তোমার রকম দেখে পাড়ার সকলের মাথা ঘুরছে। আর এদিকে যে
বসো, আমি তোমায় প্রমাণ করে দিচ্ছি। আজ নেই তোমার প্রমাণ করে। জাদু, তোমার মামাকে দণ্ডবোধ করো। ছি মা, ওকে ভুল শিখিও না। ব্যাকরণগত দণ্ডবোধ করা হতেই পারে না, দণ্ডবোধ হওয়া হয়। তুমি কেন বুঝতে পারছো না এর মানেটা কি? না বাবা, আমাকে পরে বুঝিয়ে দিলেই হবে। এখন তোমার ভাগ্নেকে একটু আদর করে দেখি। আদর করবো? আচ্ছা, এসো আদর করি। কি করে যে আদর আরম্ভ করি? আদর করু ভাবতে আর সমস্ত আদরের ওপর নির্ভর করে শিশুর সমস্ত ভবিষ্যৎ নির্ভর করে। তখন কি ছেলেকে আদর করা একটা সামান্য কাজ বলে মনে হবে? একবার ভেবে দেখো দেখি মা। থাক বাবা, আমি এই বিষয় নিয়ে পরে ভাববো। এখন তোমার ভাগ্নেটির সঙ্গে দুটো কথা বলো দেখি। ওদের সঙ্গে এমন কথা বলা উচিত যাতে ওদের আমোদ ও যৌবন দুইই হয়। আচ্ছা হরিদাস, তোমার নামের সমাস কি বলো দেখি? জোরে বলো। আমি জামা কাপড়। আচ্ছা বাপু, তুমি ওকে এসব জিজ্ঞেস করো কেন? ওই জানে? না মা, ওকে এই বয়স থেকে অল্প অল্প করে মুখস্থ করিয়ে দিচ্ছি। না বাবা, কাজ নেই আর তোমার আদর করে। বাবা, আমার কাশি পাঠিয়ে দে, আমি কাশিবাসী হব। যাও মা, তোমার ইচ্ছে, আমি আর বাধা দেব না। নরু আমার সব কথাতেই ভেবে অস্থির হয়ে পড়ে। কই, এ কথা তো বড় বেশি ভাবতে হলো না। তাহলে তো আমাকে মাসে মাসে কিছু টাকার বন্দোবস্ত করে দিতে হবে। তাই কি? তা নিতান্ত সহজ নয়। আমি এক সপ্তাহ পর ভেবে পরে বলবো। কাজ নেই আর তোমার ভেবে, আমারও আর কাশি নিয়ে কোনো কাজ নেই। নমস্কার। নমস্কার।